উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাট কুড়িগ্রামে প্লাবন, বাড়িঘর রাস্তা ডুবে যাওয়ায় দুর্ভোগ। সারা দেশে লোডশেডিং এ বিপর্যস্ত জীবনযাত্রা, প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন। পরিস্থিতির উন্নতিতে দুদিন সময় চেয়েছেন মন্ত্রী। আমাদের পাওয়ার সিস্টেম থেকে দুইটা পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, যার ফলে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। মেহেরপুর সীমান্তে ফের 10 জনকে পুশিনের চেষ্টা। কুড়িগ্রামের শূন্যরেখায় 15 দিন ধরে আটকা 3 যুবক। খোলা আকাশের নিচে মানবেতর জীবন। মাদক চোরাচালানের নিরাপদ রুট এখন সাগরপথ। মাছ ধরা ট্রলারের আড়ালে ঢুকছে ইয়াবা, ফেন্সিডিল। ধরা ছোঁয়ার বাইরে বুঝ হোতারা। যারা এই রুটগুলো ব্যবহার করে মাদক এবং প্লাস চোরা মালামাল এনে থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করব। নারায়ণগঞ্জে রূপগঞ্জে শিল্প কারখানার দূষণ, বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরাও। আমন্ত্রণ স্টার বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বৃষ্টি ও উজানের ঢলে আবারও পানি বাড়ছে নদ নদীতে। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট। এর মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে ডুবেছে নিম্নাঞ্চল। পানিবন্দী আছেন অনেকে। আগামী 48 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির পর উজানের ঢল, খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। হু হু করে পানি নামছে ভাটিতে, ডুবছে নিম্নাঞ্চল। এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবেছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত। এতে বিপাকে পানিবন্দী মানুষ। বাড়ির থেকে বাইরে হবার পারছি না, মানে আমার ছাওয়া পোয়া বা গরু বাছুর নিয়ে বিভিন্ন জ্বালা, খুব কষ্টে আছি আমরা। মানে বাদ তো সম্ভাবনা বাদ ঠিকই না থাকে, আর গরুর পরিস্থিতি তো খুব খারাপ। আজকে সড়ক নামার কোনো বুদ্ধি নেই। কালকে থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আকাশে শোক করে গেছি, খাবার পাইছিল। স্থানীয়দের দাবি, এ নিয়ে 2 সপ্তাহে 4 দফা পানিবন্দী হলেন তারা। বারবার ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতির মুখে চাষিরা। ধানের গাজা টাজা সব চলে গেছে, ডুবে গেছে। ভাত টাত গরু ছাগলটা ধরে খুব মুসিবত পড়ছি। 2 সপ্তাহ ধরিয়ে বারবার বন্যা হইতেছে। খেততলা নষ্ট হয়েছে, বাদাম খেত নষ্ট হয়েছে, আমন ধানের বিচন ফেলা হচ্ছে, এগুলো নষ্ট হয়েছে। পানি বাড়ছে দুধকুমার সহ আরও কয়েকটি নদীতে। সেখানকারও কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগান্তিতে মানুষ। আগামী 48 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শঙ্কা আছে বন্যার। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ কর্মকর্তাদের। আগামী 48 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। পানির উঠা নামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। বন্যা মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানিয়েছে প্রশাসন। রিজভী হাবিব, স্টার নিউজ। লালমনিরহাটে তিস্তা পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বির আহমেদের সাথে এখন যুক্ত হচ্ছি। সাব্বির, যেমনটি আসলে বলছিলাম, দর্শক ইতিমধ্যে আমাদের সঙ্গে রংপুর থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন। আমরা শুরুতে একটু লালমনিরহাটে সাব্বিরের কাছে যেতে চাই। সাব্বির, আপনার কাছে একটু জানতে চাই যে বন্যার পূর্বাভাস তো আছেই, আপনার কাছে জানতে চাই যে তিস্তা পাড়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন। রৌফ, গতকাল রাতে তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয় এবং দীর্ঘ প্রায় 10 ঘন্টা তিস্তার পানি 11 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হওয়ার পর আজ সকাল থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করে। আমি এখন অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের একটি চরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিস্তার পানি এই মুহূর্তে বিকেল 3টার যে আপডেট রয়েছে, যে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার পানি কিন্তু এখনও যে লোকালয়গুলো প্রবেশ করেছে, সেই লোকালয়গুলো কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটু ঘুরে ঘুরে যে লালমনিরহাটের
যে হাতীবান্ধা উপজেলার যে এই যে এলাকাটি রয়েছে, ইতিমধ্যে সেই এলাকাটির আশপাশের বেশ কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছেন। মানুষ স্বাভাবিক যে কাজকর্ম আছে সেই স্বাভাবিক কাজকর্ম তারা কিন্তু করতে পারছেন না। তারা আসলে রান্না বান্না করা এবং গবাদি পশু নিয়ে ব্যাপক বেকায়দায় পড়েছেন। গত 2 সপ্তাহে লালমনিরহাটে প্রায় 4 বারের মতো এই স্বল্পমেয়াদী বন্যার প্রভাব পড়েছে। গতকাল ভারতের যে উজানের ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু লালমনিরহাটের এই বন্যার পরিস্থিতি তৈরি হয়। আমি কিছুক্ষণ আগে লালমনিরহাটের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ রাশিদুল হক প্রধান, আমি রাশিদুল হক প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন ইতিমধ্যে লালমনিরহাটের যে বন্যার্ত লোকজন রয়েছে তাদের জন্য 220 মেট্রিক টন চাল এবং 5,50,000 টাকা বরাদ্দ করা হয়েছে বন্যার্ত মানুষের সহযোগিতা করার জন্য। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে আগামী 24 ঘন্টা কিন্তু সতর্কতা জারি করেছে। যদি ভারতের উজান থেকে ভারী বৃষ্টিপাত হয় তাহলে আবার ভারী বৃষ্টিপাত হলে এই এলাকাগুলো কিন্তু আবার তলিয়ে যাবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। রৌফ, এই হচ্ছে লালমনিরহাটের বন্যার সর্বশেষ তথ্য। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা রংপুরের খবরও জানবো, তবে তার আগে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটু যেতে চাই। সেখানে ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেখানেই সরাসরি চলে যাচ্ছি। প্রতিযোগিতা করতে পারে, এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করছি। আমি যখন অক্সফোর্ডে পড়তো ওর সাথে বসে আমরা এই পরিকল্পনাগুলো করতাম। সুযোগ পাই ইনশাল্লাহ, সামনে সুযোগ পেলে তখন আমরা এই কাজগুলো করব। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু কাজে, কিন্তু তখন তো বাচ্চারা পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায় ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে। কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যেই প্রতিভা আছে সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে আমরা সুযোগ করে দেবো, যাতে তোমরা ওই কোয়ালিটিটা আমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিংয়ে অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে, কোনো না কিছু। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে। তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস 8 থেকে হচ্ছে না, ভোকেশনটা 6 থেকে 8 পর্যন্ত থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেল, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে। স্পিকারটা নষ্ট হয়ে গেলে তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও,
তুমি যে কোনো কাউরের সাথে কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে? পারবে না? পারবে? তোমাকে যদি এতগুলা সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো। আর দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য দিচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেখানেই যুক্ত ছিলাম। গরমের মাঝে লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশে জনজীবন, ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনা। মানববন্ধনও করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ না মেলায় সংকট বেড়েছে। এই চিত্র টাঙ্গাইলের। লোডশেডিং এর প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। একদিকে তীব্র গরম, তার উপর চলছে বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের ম্যাচ চলাকালে লোডশেডিং এর কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। আমাদের বাচ্চা এবং ডেলিভারি মায়েরা, বোনেরা, তারপর আমাদের অসুস্থ যে মুরব্বী আছে, মা, বোন, বাবা যারা আছে, এবং কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না। পাশাপাশি মানববন্ধন বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, গরমের মাঝে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। কারেন্ট প্রতি ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে 1 ঘন্টা থাকতেছে। ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা মাল উৎপাদন করতে পারতেছে না, মানে নানাবিধ সমস্যা আছে এই লোডশেডিং এর কারণে। মাল্টিমিডিয়ায় ক্লাস হয়, সেই ক্লাসগুলো নিতে পারছে না, সার্বিকভাবে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। অনেক সময় হেরিকেন লাইট এরকম জ্বালিয়ে আমাদের পড়ালেখা করতে হচ্ছে, আর গরমে খুব কষ্ট করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, তাই বেড়েছে সমস্যা। পাওয়ার বিপরীতে আমরা বাই রোটেশন লোডশেড করে থাকি, আমাদের নিজস্ব শিডিউল আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে যখন ঢাকার থেকে অপারেশন করা হয়, তখন এই শিডিউলটা আমরা ঠিক রাখতে পারি না। সাপ্লাই কম পাচ্ছি বলেই লোডশেডিং আমাদের করতে হচ্ছে, আমাদের নিজস্ব কোনো এখানে নাই। তবে রোববার সংসদকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই কারণে রাজধানী সহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। পরিস্থিতির উন্নয়নে 2 দিন সময় চেয়েছেন তিনি। এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। মিথিলা আঞ্জু, স্টার নিউজ। দর্শক, লোডশেডিং এর বিষয় জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি খান। আমরা রাব্বি খানের সাথে এখন যুক্ত হব। রাব্বি, লোডশেডিং এর আজকের কি অবস্থা দেখছেন? গতকাল তো ক্ষুব্ধ জনতারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন, এবং সেই সাথে জানতে চাই যে সংশ্লিষ্টরা আসলে কি বলছেন এ বিষয়ে। রূপ, আমি রয়েছি টাঙ্গাইলের মির্জাপুর যে বিদ্যুতের জোনাল অফিস, সেই জোনাল অফিসে রয়েছি। এই জোনাল অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন, টাঙ্গাইলের মির্জাপুরে চাহিদা রয়েছে 50 মেগাওয়াট। সেখানে আজকে সেই চাহিদা অনুযায়ী তারা সরবরাহ পাচ্ছেন 27 মেগাওয়াট, অর্থাৎ এখানে কিন্তু 23 মেগাওয়াট ঘাটতি রয়েছে। যার ফলে আজকেও কিন্তু মির্জাপুর যে উপজেলাটি রয়েছে, বা এই মির্জাপুর উপজেলা থেকে যতগুলো গ্রাহক তারা এখান থেকে বিদ্যুৎ সরবরাহ পেয়েছেন, তারা কিন্তু আজকেও ভোগান্তিতে রয়েছেন। তবে কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন, এবং রাজনৈতিক যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন বা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, তারাও যোগাযোগ করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করা যায়। জানিয়ে রাখি, টাঙ্গাইল জেলায় যে পল্লী বিদ্যুৎ চাহিদা, সেটি 100 মেগাওয়াট চাহিদা রয়েছে। এখানে জাতীয় গ্রিড থেকে 54 মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। এতে প্রায় 46 মেগাওয়াট বিদ্যুতের যে ঘাটতি, সে ঘাটতি কিন্তু রয়েছে। সেই ঘাটতি কিন্তু পুরো জেলা জুড়েই যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু রয়েছে। যার কারণেই গতকাল মহাসড়ক অবরোধ করে কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে যারা গ্রাহক তারা কিন্তু আন্দোলন করেছেন এবং অবরোধ কর্মসূচি পালন করেছেন। এরপরে কিন্তু তারা সেখানে একটি উপ কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রকে তারা
ঘেরাও করেন এবং তারা সেখানে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতায় তারা আশ্বাস দিয়েছেন এবং তারা 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে গতকালকে 1 ঘন্টা অবরোধ রাখার পর তারা কিন্তু সেটি সরিয়ে নেয় এবং তারা সেখানে চলে যায় এবং তারা বলছেন যদি 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটির সমাধান করা না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আবার পুনরায় যে কঠোর হুঁশিয়ার তারা দিচ্ছেন যে পুনরায় তারা আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সীমান্তে কাটছেই না উত্তেজনা। মেহেরপুরে আবারও 10 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজেপির বাধায় তা ব্যর্থ হয়েছে। আর কুড়িগ্রামে রৌমারীতে টানা 15 দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছেন 3 যুবক। একের পর এক পুশিন চেষ্টা, তার সাথে বিএসএফ এর সড়ক নির্মাণের উদ্যোগ, এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে মেহেরপুর সীমান্তে। এর মাঝে আবারও সেই মেহেরপুরেই 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করল বিএসএফ। নাজিরাকোনা সীমান্ত দিয়ে এসব মানুষকে পুশিনের চেষ্টা করা হয়, তবে তা প্রতিহত করছে বিজিবি, সাথে ছিল গ্রামবাসীও। পুশিন কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি, আমরা কিন্তু আটকাতে পেরেছি এবং ধরতেও পেরেছি। ওরা যেভাবেই চেষ্টা করুক না কেন, সবগুলাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনারা আমাদের টেকনিক্যাল সক্ষমতা বলেন, আমাদের জনবল বৃদ্ধি বলেন, স্থানীয় লোকজনের সাথে আমাদের কোলাবোরেশন বলেন, সবগুলা ক্ষেত্রে আসলে এখন আমরা মোটামুটি আগের চাইতে অনেক বেশি গভীরভাবে এবং আরো অনেক বেশি কৌশলী কার্যকারীভাবেই পদক্ষেপগুলো নিয়েছি। বদলায়নি কুড়িগ্রামের রৌমারীর ভন্দুরচর সীমান্তের শূন্যরেখার চিত্র। টানা 15 দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন 3 যুবক। সব মিলিয়ে উদ্বেগ, আতঙ্কে স্থানীয়রা। প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সীমান্ত, কমবে উত্তেজনা? অনেক আতঙ্ক আছে এলাকার জনগণ, এ নিয়ে পুশিং নিয়ে ঝামেলা আছে। আমরা পুশিং নিয়ে সারা রাত পাহারা করি, টহল করি। এখানে কালকে একটু উত্তেজনা বেশি হয়েছিল, তারা অ্যাম্বুশ নিয়ে আছে, তারা এমন ভাব করছে যে মনে করেন যে কখন গোলাগুলি বেঁধে যায়। সীমান্ত সুরক্ষায় জোরদার আছে বিজিবির টহল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সীমান্ত নয়, এখন মাদক ও চোরাচালানকারীদের নিরাপদ রুট হয়ে উঠছে সাগরপথ। মাছ ধরা ট্রলারের আড়ালে ইয়াবা, ফেন্সিডিল সহ শুল্ক ফাঁকি দেওয়া বিভিন্ন পণ্য ঢুকছে দেশে। বড় বড় চালান জব্দ হলেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। পটুয়াখালী থেকে আব্দুল সালাম আরিফের প্রতিবেদন। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, প্রতিদিন শত শত মাছ ধরা ট্রলার যাতায়াত করে উপকূলের বিভিন্ন ঘাট এবং মৎস্যবন্দরে। কিন্তু এসব ট্রলার কি শুধু মাছই পরিবহন করে? গত বছরের 28 ফেব্রুয়ারি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের একটি মাছ ধরা ট্রলার থেকে উদ্ধার করা হয় 1 লাখ পিস ইয়াবা। একই বছরের 28 আগস্ট পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি ট্রলারে পাওয়া যায় 681 বস্তা বিদেশি সুপারি, যা সাগরপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল। চলতি বছরের 20 মার্চ বাউফলের কালাইয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 334 বস্তা পপি বীজ এবং 574 বস্তা সুপারি। আর গত 17 মে জব্দ করা হয় আরও 681 বস্তা বিদেশি সুপারি। অনুসন্ধান বলছে উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা, রাঙাবালি, গলাচিপা এবং বাউফলের নদী ও সাগর মোহনার অসংখ্য রুট ব্যবহার করছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। জব্দ হওয়া এসব চালানের পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। বারবার চালান ধরা পড়লেও মূল কারবারিরা থেকে যাচ্ছে আড়ালে। প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে এই চোরাচালান নেটওয়ার্ক? মাদক একটা ব্যাধি, এই ব্যাধিকে সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে আমরা পটুয়াখালীতে কিছুতেই প্রশ্রয় দেব না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, টহল জোরদার করা হয়েছে সমুদ্র এবং নদীপথে। যারা এই রুটগুলো ব্যবহার করে মাদক এবং প্লাস চোরা মালামাল এনে থাকে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করব। বিশেষজ্ঞদের মতে চালান জব্দের পাশাপাশি আমদানিকারক এবং উপকূল ভিত্তিক সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে না পারলে বন্ধ করা কঠিন হবে সাগরপথে মাদক এবং চোরাচালান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী মামলায় যুব মহিলা লীগ নেত্রী সহ 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে
জামিনের জন্য পঞ্চগড় আদালতে হাজির হন কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মৌসুমী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুরাদ আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ২৬ জুন পঞ্চগড় সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে কাজী মৌসুমী ও নীলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিলেন অভিযুক্তরা। স্বপ্ন ছিল ৩ মেয়ে আর ১ ছেলেকে পড়াশোনা করাবেন, তাই ছেড়েছেন মেঘনা পাড়ের প্রত্যন্ত গ্রাম লটিয়া। উঠেছিলেন দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরের রায়পুরে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত ২৫শে জুন এক নৃশংস হত্যাকাণ্ডে ৩ কন্যাসহ প্রাণ হারান লক্ষ্মীপুরের রায়পুরের শাহিনুর বেগম। কেন এই হত্যা? ডাকাতি নাকি সম্পদ আত্মসাৎ? সেই প্রশ্নের উত্তর জানা নেই স্বজনদের। তবে রহস্য উন্মোচনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। চোখের জল, বুক চাপা আর্তনাদি এখন সঙ্গী ষাটোর্ধ্ব সাফল্যের নেশার। পুত্রবধূ আর ৩ নাতনির নির্মম হত্যার পর তার প্রশ্ন একটাই, সম্পত্তি কি কাল হয়েছে তার স্বজনদের জন্য? আমার মা মরেছে 11 বছর কালীন আমার তুইয়া আমার মামার আবার ফাইলে বিয়ে দিছে। মগাজ আমার কাছে আমার স্বামী 10 টাকা বলতে যাচ্ছে না, আমার সম্পত্তি মাসে লুটটা খাই লাইছে। গত ২৫শে জুন লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় সাফল্যের নেসার ছেলের স্ত্রী শাহিনুর বেগম ও তার ৩ মেয়েকে। একই পরিবারের 4 জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। যে একজন মানুষে কি 4 জন মানুষের খুন করতে পারে? 4 জন মানুষে কিভাবে খুন হয়েছে আপনার কথা এটাই বিচার চাই। সুস্থ তদন্ত করে সঠিক বিচারটা যাতে আমরা পাই, আমরা সেটাই সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমার দাবি। পড়াশোনা ভালো করছে, মেধাবী ছিল, বৃত্তি পাইছে, এর জন্য আগায় যাওয়ার জন্য আমরাও এখান থেকে সাহায্য সহায়তা করছি, জানি মেয়েটি অনেক আগায় যাক। তবে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে, যেখানে ওই পরিবারের ছেলে সিফাত বাদী হয়ে থানায় মামলা করেছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। মামলা তদন্ত অব্যাহত আছে। দ্রুতই এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিও জানান স্থানীয়রা। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতরাতে ফতুল্লার দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, স্বামীর পরকীয়া সন্দেহ নিয়ে জাহাঙ্গীর ও ফারজানার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতরাতেও কথা কাটাকাটি হয় দুজনের। এরই জেরে জাহাঙ্গীরকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হত্যার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। দুপুরে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহার করা চাপাতি। নরসিংদীর মাধবদীতে সড়কের পাশের ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ। সকালে নরসিংদী মদনগঞ্জ সড়কের খরমদি এলাকা থেকে দিগন্তের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, রোববার বিকেলে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত। পরে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন তারা। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এই প্রাথমিক এর পরিচয় পাওয়া গেছে এবং এর আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলছি। ঘটনার আদ্যপাত্য আমরা জানার চেষ্টা করছি এবং আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্লাস অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের এন্ড থেকে কাজ করছি এবং আশা করা যাচ্ছে যে হয়তোবা আমরা খুব দ্রুতই হয়তোবা কোনো একটা কিছু বের করা সম্ভব হবে বলে মনে হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে উপজেলার মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা 2 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারায়। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন সরাইলের মাসুক মিয়া ও আরশাদ।
মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের 11টি বসতঘর পোড়ানোর অভিযোগ উঠেছে। পুলিশ জানায় আখতার হাওলাদার ও মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার মধ্যরাতে আখতার হাওলাদারের লোকজনের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় এক নারীকে কুপিয়ে জখম করা হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প কারখানার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। নষ্ট হচ্ছে জমির ফসলও। শিল্প কারখানার চিমনি থেকে দিনরাত নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া। সে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে আশপাশের পরিবেশ। বাতাস যেন পরিণত হচ্ছে বিষে। এই চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর এলাকায়। দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ধোঁয়ার পরিবেশে আমগো এলাকা দূষিত হয়ে যেতেছে গা। জুম্মা নামাজ যাইতে পারি নাই, আমার ধোঁয়ায় সমস্ত শরীর বইরা গেছে গা। যে সময় নিচে নামে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গা, এরকম কালা একটা ধোঁয়া দেয়। আর এমন রাস্তা দিয়ে গেলে চোখ মুখ অন্ধকার হয়ে যায় গা। দিন যদি দেখা যায় যে বিকাল, আমরা মনে করি রাত হয়ে গেছে গা, এত ধোঁয়া। পরিবেশবিদ ও চিকিৎসকদের মতে দীর্ঘদিন এভাবে বায়ু দূষণ চলতে থাকলে শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস সহ নানা শ্বাসযন্ত্রের রোগ বাড়বে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো কিভাবে চলে? এগুলো তো চলার কোনো কথা ছিল না। আর বৈধ বা অবৈধ, এখন কয়টা অবৈধ আছে? একটা বৈধতার কারণে 10টা অবৈধ চলতেছে। প্রক্রিয়া কার্যক্রমটা সম্পূর্ণ ক্লোজ ডোরে হতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের উৎপাদনমুখী কার্যক্রম ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো মূলত অনেকগুলোই আছে যে পুরাতন সিস্টেমে। নতুন সিস্টেমে যেসব ফ্যাক্টরি করা হচ্ছে তারা কিন্তু এই বিষয়গুলো ঠিকভাবেই মেনটেন করে। শিল্পায়ন দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিত না হলে সেই উন্নয়নই হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। তাই রূপগঞ্জের দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় গতকাল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17 শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। আমরা ফয়সালের সাথে এখন যুক্ত হব। ফয়সাল, 17 শিক্ষকের চাকরিচ্যুতির পর শিক্ষা কার্যক্রম বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, এবং আরও জানতে চাই শিক্ষার্থীরাই বা কোনো কিছু জানিয়েছে কিনা? রৌফ, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল একটি জনসংযোগ বিভাগের পক্ষ থেকে, আসলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17 জন শিক্ষককে আসলে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে 16 জন শিক্ষককে মূলত না করার তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং একজন শিক্ষক যিনি, তাকে সরকারি বিধিমালা লঙ্ঘনের দায়ে কিন্তু আসলে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। আসলে তারা যেটি বলছেন যে এই যে সকল শিক্ষকদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে তারা দীর্ঘদিন আসলে ভার্সিটিতে আসলে ছিলেন না, তাদের ক্লাসও আসলে অনেক শিক্ষার্থী যারা তারা পাননি, এবং কেউ কেউ আছেন যে এই শিক্ষকদেরকে আসলে তারা দেখেননি, এরকমটি আসলে বলছিলেন। আর এই নিয়ে তাদের মধ্যে খুব বেশি বিরূপ মন্তব্য কিন্তু আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয়, আমরা যখন ভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 16 জন শিক্ষক, তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন, তাদের ছুটি শেষ হওয়ার পরেও তাদেরকে একাধিকবার বলার পরে তারা কিন্তু কিন্তু 43তম রিজেন্ট বোর্ডের যেটি সভা হয়েছে সেই সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যারা আসলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বাইরে রয়েছেন কিংবা যারা ছুটির বাইরেও আসলে ক্লাসে যুক্ত হচ্ছেন না তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এটি কিন্তু 43তম রিজেন্ট বোর্ডের সভায় কিন্তু এই সিদ্ধান্তটা হয়েছে।
কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি যাদেরকে আসলে চাকরিচ্যুত পুরোপুরিভাবে করা হয়েছে। আমরা ভাইস চ্যান্সেলর যিনি তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে যাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে চিঠির মাধ্যমে, তাদের বিষয়ে পূর্ণাঙ্গ যে সিদ্ধান্তটি সেটি আসলে 44তম যে রিজেন্ট বোর্ডের সভা, সেই সভায় কিন্তু আসলে নির্ধারণ করা হবে। তো রৌফ, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে 17 শিক্ষকের চাকরিচ্যুত করা হয়েছে তার সবশেষ খবরাখবর। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় এক নারীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রধান আসামি মোহাম্মদ আলীকে নরসিংদী আদালতে তোলা হলে জামিনে বের হয়ে যান তিনি। এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সাথে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রিজের দুপাশ ধরে এখনো সঙ্গীকে খুঁজে ফিরছে কুকুরটি। গেল 24 জুন সকালে নরসিংদীর নাগরিয়াকান্দির এই ব্রিজ থেকে গলায় ইট বেঁধে একটি কুকুরকে ফেলে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের নজরে আসলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অভিযুক্তদের ধরতে অভিযানে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু শুক্রবার কোর্টে তুললে জামিন পেয়ে যায় প্রধান অভিযুক্ত। আর এতে হতাশ ক্ষুব্ধ এলাকাবাসী। আসামিটা জেল হাজতে যাওয়া ব্যতীতই সে জামিনে মুক্ত হয়ে যায়, যেটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয়। পুলিশে ধরছে, আবার আমরা দেখতেছি বাড়ির মধ্যে ঘুরাফেরা করে ছেড়ে দিছি। এটা কিরম হইল, কেমনে করলো, কি এর হইলো, কেউ জানলো না। বেলটা হইলো কি, কার মাধ্যমে হলে, এটা আসলে দুঃখজনক ব্যাপার। এদিকে জামিনের পর থেকেই আত্মগোপনে আছে মূল অভিযুক্ত মোহাম্মদ আলী। তার অবস্থান সম্পর্কে জানাতে পারছেন না স্বজনরা। আমার ছেলে বেল পাইছে, আমি শুনছি, কিন্তু আমার সাথে দেখা হয়েছে না। শ্বশুর বাড়িতে গেছে না কই গেছে, আমার সাথে দেখা হয়েছে না এখনো। শনিবার সন্ধ্যায় আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা বিকেলে তার সহযোগী একজনকে পেয়েছি এবং রাতের বেলায় একজনকে পেয়েছি। মোট 2 জনকে আমরা গতকালকে গ্রেপ্তার করেছি এবং 25 তারিখে একজনকে ধরেছি। সর্বমোট আমাদের 3 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। প্রাণী কল্যাণ আইনে এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ধারা 7-2 অনুসারে যে যদি কোনো মানুষ কোনো অপরিচিত মালিকবিহীন কোনো প্রাণীকে অযথা অন্যায়ভাবে কোনো তার প্রতি আচরণ বা তাকে শাস্তি দেওয়া অথবা তাকে মেরে ফেলা, এই কাজটুকু সে করতে পারে। যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে তাকে 6 মাসের কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। প্রাণীর প্রতি নিষ্ঠুর এই ঘটনায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 3 জনের নামে দণ্ডবিধির 429 ধারায় মামলা করেছে পুলিশ। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। মাঠে ঘাটে সবখানে আড্ডার আলোচনার কেন্দ্রে ফুটবল উন্মাদনার খবর জানাতে চলে যাচ্ছে ফেনীতে। ফুটবল প্রেমীদের সাথে নিয়ে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, যেমনটি আসলে বলছিলাম যে ফুটবলের উন্মাদনা কিন্তু বেড়েই চলেছে। আপনার কাছে জানতে চাই, ফুটবল প্রেমীদের উন্মাদনা ও প্রত্যাশার খবর কি দেখছেন? ধন্যবাদ রৌফ। আসলে সারা বিশ্বের মতো ফুটবলের যে উন্মাদনা, এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করেই সেটি ফেনীতেও আমরা লক্ষ্য করতে পেরেছি। ফেনীতে আমরা দেখেছি ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য দলের যে সমস্ত সাপোর্টাররা আছে, সমর্থকরা আছে, তারা তাদের প্রিয় দলকে সমর্থন যোগাতে, তারা যার যেই দলের খেলা সেই খেলা দেখতে তারা এখানে যে ফেনী জেল রোড আছে সেখানে একটি জায়ান্ট স্ক্রিন আছে, সেখানে সকল সমর্থকরা ভিড় করে। এই মুহূর্তে আমরা ফেনী স্টেডিয়াম এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা এখানে রয়েছে। জানেন আজকে ব্রাজিলের খেলা রয়েছে রাত 11টায় জাপানের সাথে। তারা আজকে রাউন্ড 32-এ তারা খেলবে। আমরা একজন ব্রাজিল সমর্থকের সাথে আসলে কথা বলবো এই মুহূর্তে। তিনি আমাদেরকে জানাবেন আজকে আসলে ব্রাজিলের জয় নিয়ে কতটুকু আশাবাদী এবং আসলে জাপানের সাথে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কতটুকু। আসলে গ্রুপ পর্বে যে ম্যাচগুলো হচ্ছে এগুলো হচ্ছে এখন বিশ্বকাপে হাই কোয়ালিটি ম্যাচ হবে আজকের ম্যাচটা, বুঝছেন। এটার মতো মানে সব দিকে আজকের ম্যাচটা সেরা হবে। যেহেতু বিশ্বকাপ একটা ম্যাচ হচ্ছে, এরকম ম্যাচ হয় না আজকে যে ম্যাচটা, না আশা করতে পারতেছি যে এরকম একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। লাস্ট দেখায় কিন্তু আসলে জাপানের কাছে হেরেছিল ব্রাজিল। জি, আমরা আসলে এটা প্রস্তুতি ম্যাচ ছিল। আমরা আজকে ইনশাআল্লাহ জিতবে আজকে, আশা করি।
আমরা আর্জেন্টিনার একজন সমর্থকের সাথে কথা বলবো। তিনি আসলে আজকে তো ব্রাজিলের খেলা, যদিও আপনি আর্জেন্টিনার সমর্থন করেন, সাপোর্ট করেন, তো আজকে আসলে জাপানের সাথে ব্রাজিল কেমন খেলবে বলে আশা করছেন? ধন্যবাদ। ব্রাজিল আসলে ভালো একটা দল, এবং কি অনেক আগ থেকে আমরা দেখে আসছি যে আসলে আমাদের ফেনীতে না শুধু সারা বিশ্বেই মোটামুটি খেলা নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের একটা তুমুল একটা প্রতিযোগিতা থাকে, আমাদের দর্শকদের মধ্যে একটা উন্মাদনা কাজ করে। এবং কি ব্রাজিল অবশ্যই এর আগে জাপানের কাছে হারলেও আজকের জন্য অবশ্যই শুভকামনা থাকবে যেন ব্রাজিল অন্তত একটু ভালো ফাইট করে, অন্তত 7টার কম যেন দেয়, 7টা খাওয়ার মধ্যেই যেন থাকে, এটুকুই আমরা আশাবাদী। তার পাশাপাশি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের ফেনীতে একটা জায়ান্ট স্ক্রিন আছে, এটার একটা সংস্কার সম্বন্ধেও আমাদের ইতিমধ্যে নাসিরউদ্দিন খন্দকার ভাই একটা পদক্ষেপ নিবে। তার পাশাপাশি আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা এই খেলা বা বিনোদনের মধ্যে থাকি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেন মানে পারস্পরিক এই যে সাপোর্ট নিয়ে যেন কোনো ধরনের দ্বন্দ্বে যেন আমরা না যাই, এবং কি যারা মুসলিম আছি অন্তত উপাসনালয়ে যাদের আছে। সমর্থকের সাথে, তিনিও আর্জেন্টিনার সমর্থক। আসলে আপনারা আজকে বেশিরভাগ আপনারা যারা সমর্থক আর্জেন্টিনা তারা জাপানকে সমর্থন দিচ্ছেন, কেন এটি? আসলে দোনো দলকে হচ্ছে কি শুভকামনা, ব্রাজিল এবং হচ্ছে কি জাপানকে। আগেও একবার হচ্ছে কি প্রস্তুতি ম্যাচে হচ্ছে কি জাপানের সাথে হচ্ছে কি ব্রাজিল আসছিল। যেটাই হোক, তাদের কথা বললে হচ্ছে কি অনেক কিছু বলা যায়, বলবো না কাউকে। কেন বলবেন না? বলবো না কারণ হচ্ছে কি ওরা রাগ করে, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, আমি একজন ফুটবল কোচের সাথে কথা বলবো, যিনি এখানে ফেনী স্টেডিয়ামে যিনি ফুটবল আসলে যারা খেলে তাদেরকে কোচিং করে থাকেন। আসলে আজকে ব্রাজিলের খেলাটা কেমন হবে জাপানের সাথে? যদিও শেষ দেখায় জাপানের সাথে ব্রাজিল হেরেছিল, কিন্তু ব্রাজিল শেষ যে 3 ম্যাচ খেলেছে বিশ্বকাপে সেখানে মরক্কোর সাথে ছাড়া বাকি 2 দলের সাথে বেশ ভালো ব্যবধানে কিন্তু তারা জয় পেয়েছিল। ধন্যবাদ। আসলে বিশ্বকাপ প্রস্তুতি উপলক্ষে মরক্কোর যে ম্যাচটা ছিল, এটা প্রথম ম্যাচ, গুছিয়ে আনতে কষ্ট হয়েছিল। কিন্তু আবার আপনি যদি রাউন্ড অফ 32-এ চিন্তা করেন, এটা এশিয়ার সামুরাই বলে জাপানকে। এশিয়ার সামুরাইয়ের সাথে যে খেলতে হয়, খেলা হবে হাড্ডাহাড্ডি। তবে আশাবাদী ব্রাজিল জিতবে। ব্রাজিলের যে ছন্দ ফিরে আসছে, ওই ছন্দে আসলে সামুরাই টিকবে বলে আমার মনে হচ্ছে না। আর বর্তমান অবস্থা হচ্ছে যে ব্রাজিলের এগেনিস্টে যে টিমই খেলুক, তাদের জন্য বাংলাদেশের একটা গ্রুপ আছে, তারা হয়তো কেউ মুসলিম হিসাবে দোয়া করে, কেউ এশিয়ান হিসাবে দোয়া করে। যখন তাদের সাথে খেলা হয়, তো জর্দানের সাথে কালকে না পরশু খেলা হয়েছে, তখন এশিয়ার কোনো সাপোর্ট ছিল না, কারণ তখন আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে। এখন যখন ব্রাজিলের সাথে জাপানের খেলা হয়েছে, তখন এশিয়ার একটা টানি নিয়ে আসছে যে এশিয়ার লোক, আমরা এশিয়াতে জাপানকে সাপোর্ট করতে হবে, এরকম অবস্থা। তো শুভকামনা আর্জেন্টিনার জন্য, এবং কি ব্রাজিল আজকে। আচ্ছা, ব্রাজিল কেন সাপোর্ট করেন, সমর্থন করেন? 26 বছর ধরে তারা আসলে শিরোপা পাচ্ছে না। আসলে আমি ব্রাজিল সাপোর্ট করবো না কেন? ব্রাজিলের মধ্যে কি নেই সেটা বলেন। ব্রাজিলের মধ্যে সব আছে। ব্রাজিলের মধ্যে 5টা বিশ্বকাপ আছে, সুন্দর ফুটবল খেলে ব্রাজিল। আর আপনি বলছেন 26 বছর বিশ্বকাপ নেই না, আর্জেন্টিনা বিশ্বকাপ নিচ্ছে 40 বছর পরে। আমরা ইনশাল্লাহ 24 বছর অপেক্ষা করা লাগবে, 2026-এ বিশ্বকাপ নিব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে বললো আপনি আর্জেন্টিনা আসলে কি দেখি সাপোর্ট করেন? আসলে আগেরকার খেলার মধ্যে একটা মানে নৈপুণ্য থাকলেও এখন অবশ্যই ডিজিটাল যে একটা সব জায়গায় ক্যামেরা, ফুটবলের মধ্যে ক্যামেরা, এখন খেলাটা মানে আমরা সবসময় উপভোগ করি। এবং ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের কথা। তারা আসলে ফুটবলে তর্ক বিতর্ক থাকবেই, দিন শেষে সবাই আমরা বাংলাদেশি। আসলে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সহ অন্যান্য দলের সমর্থক আছে, তারা কিন্তু তাদের প্রিয় দলকে সমর্থন যোগাতে তারা যার যার খেলার দিন তারা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা দেখে। এখনো পর্যন্ত ফেনীতে খেলা নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং সারা বিশ্বের মতো ফেনীতেও এই ফুটবল উন্মাদনায় মেতেছে ফেনীর সাধারণ ফুটবল ভক্তরা। এই ছিল ফেনী স্টেডিয়াম থেকে আমার হাতে থাকা সর্বশেষ রোফ। তানভীর, আসলে তর্ক বিতর্ক থাকবেই। বাংলাদেশ মানে হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ভক্তদের মধ্যে একটি তর্ক বিতর্ক লেগেই থাকে, তবে এই তর্ক বিতর্ক যেন কোনো সংঘর্ষের পর্যায়ে না যায়, এটি আসলে প্রত্যাশা থাকবে। দর্শক, সেই সাথে আসলে শেষও করে দিতে চাই। এই ছিল স্টার বাংলা। এবার চলে যাচ্ছি স্টার চট্টগ্রামে আমাদের সহকর্মী মিথিলা আঞ্জুমের কাছে। ধন্যবাদ রৌফ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি মিথিলা আঞ্জুম। শুরুতেই জেনে নিব শিরোনামগুলো। বন্দরনগরীতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, মানববন্ধন, হেয়ারকাট বাতিল সহ বিভিন্ন দাবি। এখনো পর্যন্ত রিটার্ন ভাবে আসে নাই, তাহলে হেয়ারকাট কোত্থেকে আসলো? হেয়ারকাট বাতিল করে স্বাভাবিক লেনদেন করেন, এর বাইরে না।
টেকনাফে ফের জেলে অপহরণ, 5 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুদিনেও মিলেনি খোঁজ অপহৃত পল্লী চিকিৎসকের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে হেয়ার কাট বাতিল ও ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। আজ সকালে নগরীর কোতোয়ালিতে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল 11টার কিছু পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জড়ো হন শতাধিক আমানতকারী। এই সময় তারা মিছিল করে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখার সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং এক পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন 2026 সালের জন্য একীভূত 5 ব্যাংক ভিন্ন ভিন্ন মুনাফার হার ঘোষণা করেছে, যা আমানতকারীদের মধ্যে বৈষম্য তৈরি করেছে। অভিন্ন হারে মুনাফার পাশাপাশি হেয়ার কাট বাতিলের দাবি জানান তারা। হেয়ার কাট এখনো পর্যন্ত রিটার্ন ভাবে আসে নাই, তাহলে হেয়ার কাট কোত্থেকে আসলো? এই হেয়ার কাট বাতিল করে এই ব্যাংকগুলোকে বাঁচার জন্য আপনারা সুযোগ করে দিবেন। আমাদের দাবি দুইটা, হেয়ার কাট বাতিল করে স্বাভাবিক লেনদেন করেন, এর বাইরে না। এদিকে মেয়াদ উত্তীর্ণ এফডিডিপিএস এর অর্থ পূর্বের চুক্তি অনুযায়ী পরিশোধেরও দাবি জানায় আন্দোলনকারীরা। স্কিম অনুযায়ী টাকা দিচ্ছে, কিন্তু আমাদের স্কিম অনুযায়ী কোনো টাকা দিচ্ছে না। এরা মিথ্যাচার করছে, ব্যাংকে বলে যে আমরা কোনো টাকা পাই নাই। আমরা হেয়ার কাট চাই না, হেয়ার কাট বাতিল চাই, ব্যাংক স্যাম্পল লেনদেন স্বাভাবিক চাই। আমাদের টাকা দেওয়ার কথা ছিল, যেটা আমরা কোনো টাকা পাচ্ছি না। একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক শাখায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তারা শুধু শান্তিপূর্ণভাবে আসছে, আপনারা দেখতেছেন, এবং শান্তিপূর্ণভাবে তারা চলে যাচ্ছে। তাদের যে দাবি দেওয়া ছিল সবগুলো প্রতিনিধির কাছে বলছে, এবং তারা বলছে যে আলোচনার মাধ্যমে এগুলো শেষ করবে। পরে বিক্ষোভ দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ঋণ নির্ভর ও জনগণের স্বার্থের বিপক্ষের বাজেট কখনো সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। দুপুরে কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, কক্সবাজার সহ সারা দেশের আইন শৃঙ্খলায় যে অবনতি হয়েছে তার লাগাম ধরতে হবে, অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হবে। দুর্নীতি দুঃশাসন বন্ধ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারের যদি মাতারবাড়ি ডিপসি পোর্ট সহ মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়, তাহলে যেটা অ্যাসেসমেন্ট করা হয়েছে মিডিয়ার মাস্টার প্ল্যানে, মিডিয়ার তো অথরিটি হিসেবে পাস হয়ে গেছে বলা, মিডিয়ার মাস্টার প্ল্যানে যেটা বলা হচ্ছে প্রতি বছর $150 বিলিয়ন জিডিপিতে যুক্ত হবে। দুর্নীতি দুঃশাসন যদি বন্ধ না হয়, তাহলে আপনি দেশের উন্নয়ন, কক্সবাজার উন্নয়ন কোনোভাবে সুষ্ঠু উন্নয়ন, ট্যাক্সি উন্নয়ন হবে। যারা দুর্নীতিবাদ অফিসার, পুলিশও আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও আছে, তাদের প্রতি নজরদারি করেন, কোথায় যায়, কার সাথে বৈঠক করে, রাতের বেলা ভাগবাটোয়ারা করে কাজ করে এদেরকে আইনের আওতায় আনেন। পরকীয়া প্রেমিকার সাথে সম্পর্ক আর তাকে বিয়ে করতে লাগবে টাকা। এই টাকা জোগাড় করতে চট্টগ্রামে অভিনব এক ঘটনা ঘটিয়েছেন 56 বছর বয়স্ক নিরাপত্তারক্ষী আইয়ুব আলী। এটিএম বুথের ক্যাশ ড্রয়ারের বিকল্প চাবি বানিয়ে গ্রাহকের 17 লাখ টাকা চুরি করে ছুটে গেছেন রংপুরে প্রেমিকার উদ্দেশ্যে। তবে শেষ রক্ষা হয়নি তার, ধরা পড়ল পুলিশের জালে। রুকনুদ্দিনের কাছে জানাচ্ছেন বিস্তারিত। নিশ্ছিদ্র নিরাপত্তা আর সিসিটিভি ক্যামেরায় ঘেরা এটিএম বুথ, কিন্তু সেই বুথ থেকেই 17 লাখ টাকা নিয়ে উধাও খোদ বুথেরই নিরাপত্তারক্ষী। গত 24 জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামী ব্যাংকের বুথে ঘটে এমন চুরির ঘটনা। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর মাঠে নামে পুলিশ। টানা 2 দিনের অভিযান শেষে রংপুর থেকে ধরা পড়েন 56 বছর বয়সী নিরাপত্তারক্ষী আইয়ুব আলী। এটিএম বুথের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল, সে ওই টাকাটা বুথের ভিতরে রেখে সে কিছু সময়ের জন্য বাইরে চলে যায়। এই সুযোগে সে আগে থেকে তার টার্গেট ছিল ওই বুথের যে চাবি, তালা এবং চাবির, এটা সে আগে থেকে চাবিটা বানায় রাখছিল, নকল চাবি। তো
তো এই নকল চাবিটা দিয়ে সে বুটটা খুলে ফেলে। পুলিশ জানায় লুট করা 17 লাখ টাকা নিয়ে আইয়ুব আলী প্রথমে কক্সবাজার, তারপর যান রংপুরে। উদ্দেশ্য ছিল পরকীয়া প্রেমিকাকে বিয়ে করে নতুন জীবন শুরু করা। রংপুরে টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেই প্রেমিকার জন্যই অপেক্ষা করছিলেন তিনি। বিয়ের জন্য করেছিলেন কেনাকাটাও। তবে পরিণতির আগেই পুলিশের জালে ধরা পড়েন আইয়ুব আলী। তো এই মহিলাটার সাথে তার আগে থেকেই আসলে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, বা বলা যায় তার সাথে প্রেমের সম্পর্ক তার তৈরি হয়েছিল। তো ওই প্রেক্ষাপটে তারা দুইজন কথাটা বলেছে এবং তারা নতুন সংসার শুরু করতে চায়। তো যেহেতু সংসার তো শুরু করতে চায়, তখন তার তো সে সিকিউরিটি গার্ড, এখন তার তো ওই বেতনও খুব বেশি না। তারা মনে করতেছিল যে এইখান থেকে যে টাকাটা নিয়ে যাবে বা এই 17 লক্ষ টাকা এটা যদি পায়, তাহলে তারা ওই যে বগুড়াতে এসে তারা একটা নতুন বাসা টাসা নিবে, ভাড়া নিয়ে ওখান থেকে তাদের সংসার জীবন নতুন করে শুরু করবে। খোয়া যাওয়া 17 লাখের মধ্যে উদ্ধার হয়েছে প্রায় 14,84,000 টাকা। বাকি টাকা খরচ হয়েছে প্রেমিকার পেছনে ও যাতায়াতে। আইয়ুব আলীর বাড়ি কক্সবাজার সদরের বৈদ্যের ঘোনা এলাকায়। এর আগে 2 বিয়ে করেছেন আইয়ুব। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। টেকনাফের সাগরে মাছ ধরার সময় ট্রলার সহ 5 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গত 27 জুন টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে যান তারা। তারপর থেকেই নিখোঁজ হন কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা জেলেরা। পরে মিয়ানমারের সংবাদ মাধ্যম জানায়, দেশটির মংডো টাউনশিপ উপকূল থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের ফেরাতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। এদিকে টেকনাফে অপহরণের শিকার পল্লী চিকিৎসকের সন্ধান মেলেনি এখনও। এতে উদ্বেগ আতঙ্কে পরিবার। এইসব বিষয়ে জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনার বিষয়ে কোনো অগ্রগতি কি আছে? আর এছাড়া অপহৃত চিকিৎসক উদ্ধারের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? মিথিলা একটি বোট সহ 5 মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। তবে আমরা যে নৌকার মালিক রয়েছে তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে 27 জুন সকাল 10টার দিকে এই কেকেঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে মাছ শিকারে যান। যাওয়ার পর থেকে নেটওয়ার্কের বাইরে থাকার কারণে মাঝি মাল্লাদের সাথে যোগাযোগ করতে পারেনি। ফলে আজকে মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে সেটা দেখতে পেয়েছেন যে তাদেরকে আটক করা হয়েছে। সেই বিষয়ে মাঝি মাল্লা যিনি মালিক রয়েছেন তিনি জানার পরে, এবং তিনি বলছেন যে তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে আটক করেছে কিনা এবং মিয়ানমার জলসীমা থেকে আটক করেছে কিনা সে বিষয়ে কিন্তু তিনি কিছু জানেন না। ফলে তিনি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরীর সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে খবর শোনার সাথে সাথে তিনি কোস্টগার্ড এবং বিজিবিকে অবহিত করেছেন। সেই বিষয়ে কেন আটক করা হয়েছে সেই বিষয়ে তারা তদন্ত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা জেলেপল্লীতে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে যারা আটক রয়েছেন তাদের আটকের কারণে তারা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে বলে সেই বিষয়ে তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে তাদেরকে দ্রুত ফেরত আনার বিষয়ে এবং কোস্টগার্ড এবং যারা বিজিবি রয়েছেন, প্রশাসন, উপজেলা প্রশাসন রয়েছে তাদেরকে জোরালো দাবি জানিয়েছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে। এবং যে গতকালকে একজন পল্লী চিকিৎসককে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা, ফলে তার 24 ঘন্টা পার হলে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার কোনো সন্ধানের বিষয়ে এখনো পর্যন্ত তথ্য পাইনি। তবে পরিবার বলছেন যে তাকে সুস্থভাবে ফেরত আনতে বিজিবি যারা প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন, তাদের সহযোগিতা চেয়েছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। ধন্যবাদ শহীদ। এদিকে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। দুপুরে শহরের চেঙ্গি স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বেরিয়ে শাপলা চত্বর হয়ে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতারা। এরপর বক্তারা অভিযোগে বলেন, সরকার বিরোধী নানা অপপ্রচার চলছে, তাই অপপ্রচার বন্ধে সুস্থ ধারার রাজনীতি করার দাবি জানান নেতারা। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।